প্রমিসেস জানতে চাই আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আমি নুজাত-ই রহমান ভালো আছি অবশ্যই, এবং আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য। আর সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। আজ আমাদের সঙ্গে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিণের উপপরিচালক মোহাম্মদ মনজারুল ইসলাম। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আজকের আলোচ্য বিষয় নতুন নতুন মাদকের আবির্ভাব এবং প্রতিকার। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা মাদক নিয়ে কথা বলি, মাদক আসক্তি নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে, এবং আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, জনসচেতনতা নিয়ে কথা বলি। তো আজকে আমরা যে বিষয়টি ফোকাস করতে চেয়েছি সেটি হচ্ছে মাদক দ্রব্য তো আসলে আবহমান কাল ধরে আছে, বাংলাদেশে ব্যবহার হচ্ছে, বিশ্বব্যাপী হচ্ছে। তো এই আবহমান কাল ধরে আমরা কিছু বিবর্তনও দেখেছি, যে এক সময় যেটা ছিল সেটা আরো একটু ভিন্ন রকম হয়ে পরবর্তীতে এসেছে, কিংবা নতুন ধরনের আরো মাদকও এসেছে। আজকের এখনকার পরিস্থিতিতে এসে আপনি যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে খুব ক্লোজলি কাজ করছেন, আপনার অভিজ্ঞতা থেকে আমরা একটু জানতে চাই যে কি ধরনের মাদকের প্রাদুর্ভাব এখন বাংলাদেশে আছে, এবং নতুন কি কোনো কিছু আপনারা দেখেন কিনা। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মাদক নেই, কম বেশি সব দেশে মাদক রয়েছে, কারণ মাদকের নিজস্ব কোনো বাউন্ডারি নেই। কারণ মাদক চলাচল করে, যেখানে ডিমান্ড থাকবে সেখানে চলাচল করবে। কাজে এক দেশ থেকে আরেক দেশে মাদক যাবে খুবই স্বাভাবিক, কিন্তু এক এক দেশের এনফোর্সমেন্ট এক এক ধরনের হয়। যেখানে ভালো স্ট্রং এনফোর্সমেন্ট থাকে সেখানে আসলে মাদকটা ব্যাপকভাবে ছড়াতে পারে না। আবার জিওগ্রাফিক্যাল একটা বিষয় থাকে, কারণ আমাদের জিওগ্রাফিক্যালি আমরা গোল্ডেন কিসেন এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে অবস্থিত। কাজে সেজন্য কিন্তু আমাদের দেশে শক্ত এনফোর্সমেন্ট থাকা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু মাদকের অনুপ্রবেশ করছে। আমাদের আবহমান কাল থেকে মাদক ছিল, এবং এই মাদককে অ্যাড্রেস করার জন্য বৈশ্বিক পর্যায়ে জাতিসংঘের আন্ডারে ইকোসাক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে সিএনডি কাজ করে, কমিশন অফ নার্কোটিক্স ড্রাগস। এবং এই কমিশন অফ নার্কোটিক্সরা সারা বিশ্বের মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পলিসি তৈরি করে। যেহেতু আমি আগেই বলেছি মাদকের কোনো বাউন্ডারি নাই, কাজে এটা যেহেতু ইন্টারন্যাশনাল সমস্যা, কাজে সেহেতু প্রত্যেকটা দেশেই মাদকের বিস্তার লাভ করতে পারে। কাজে সারা বিশ্বে যদি একসাথে কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু কোনো দেশকে আসলে কন্ট্রোল করা যাবে না। সেই জন্য সিএনডি যে পলিসি তৈরি করে, সেখানে প্রতি বছরই মিটিং হয়। মিটিং হবার নতুন নতুন মাদকের ব্যাপারে নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়, এবং এটা কিভাবে সারা বিশ্বে কন্ট্রোল করা হবে সেটাও কিন্তু ওখানে বিবেচনা করা হয়। বাংলাদেশ যেহেতু আমাদের সিগনেটরি, বিশেষ করে আমাদের মাদকের ক্ষেত্রে 3টি কনভেনশন রয়েছে, 61 এর কনভেনশন, 71 এর কনভেনশন এবং 88 এর কনভেনশন, এবং এছাড়া আমাদের সার্কুলার একটা কনভেনশন রয়েছে। সেখানে এই কনভেনশন গুলাতে মাদকের কোন কোন আইটেম গুলো মাদক হিসেবে বিবেচিত হবে, 61 এর কনভেনশনে যেভাবে রয়েছে ন্যাচারাল ড্রাগস গুলো কি কি হবে, 71 এর কনভেনশনে রয়েছে যে সিনথেটিক এবং সেমি সিনথেটিক ড্রাগস গুলো কি ধরনের হতে পারে, কোন দেশে কোন কি ধরনের সিনথেটিক এবং সেমি সিনথেটিক ড্রাগস এর ব্যবহারটা রয়েছে, এবং 88 এর কনভেনশনে রয়েছে যে এই যে সিনথেটিক এবং সেমি সিনথেটিক ড্রাগস তৈরি করা হয়, এর আসলে যে র ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ প্রিকারসর কেমিক্যালস, সেটা কোনগুলাকে আমরা সেটাকে প্রিকারসর কেমিক্যাল হিসেবে ট্রিট করবো, এবং সেটা কিভাবে কন্ট্রোল করা হবে। এই ব্যাপারটা কি একটুখানি ছোট করে কি বলা যাবে? মানে আমি বুঝিনি যে প্রিকারসর কেমিক্যাল হচ্ছে সিনথেটিক এবং সেমি সিনথেটিক ড্রাগস তৈরি করার জন্য ইনগ্রেডিয়েন্ট, উপকরণ। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন অপিয়াম পপি একটা গাছ, এখান থেকে আপনার একটা ফল হয়, ফলটাকে ব্লেড দিয়ে আঁচড় দেওয়া হয়, আঁচড় দিলে সেখান থেকে একটা সাদা কষ বের হয়, এবং এটা 24 আওয়ার্স সূর্যের আলো এবং বাতাসের সংস্পর্শে মাঠে রেখে দেওয়া হয়, গাছের মধ্যে রেখে দেওয়া হয়। 24 ঘন্টা পর এটা লালচে কালার ধারণ করার পর এটাকে কালেক্ট করা হয়। এটাকে আমরা বলে থাকি আফিম। এই আফিমটাকে প্রসেস করা হয়। আমি যখন আফিমটাকে প্রসেস করব তখন আমি মরফিন পাবো, আমি কোডিন পাবো, আমি হেরোইন পাবো। কিন্তু এটা তো অটোমেটিক্যালি তৈরি হবে না, এর সাথে আমার কিছু রিয়াজেন্টের দরকার হবে। তখন আমার কিছু প্রিকারসর কেমিক্যালস তৈরি হয়, দরকার হয়। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আমি আফিমটাকে যে প্রসেস করে যখন আমি হিরোইন তৈরি করবো, আমাকে অবশ্যই অ্যাসিডিক অ্যানহাইড্রেট লাগবে। অ্যাসিডিক অ্যানহাইড্রেট ছাড়া আমি প্রিকারসর মানে হিরোইন আমি তৈরি করতে পারবো না। এখন যারা ড্রাগ অ্যাবিউজার তারা এই অ্যাসিডিক অ্যানহাইড্রেটকে কালেক্ট করার চেষ্টা করে, কারণ অ্যাসিডিক অ্যানহাইড্রেট ছাড়া তো তার হিরোইন তৈরি করতে পারবে না। আবার অ্যাসিডিক অ্যানহাইড্রেট ছাড়া প্যারাসিটামল তৈরি করা সম্ভব না। আমাদের চিকিৎসার জন্য আমরা প্যারাসিটামল ব্যবহার করি, আমাদের জ্বর হলে ব্যবহার করি, আমাদের যদি কোনো গায়ে ব্যথা করে এটাকে প্যারাসিটামলটা অ্যানালজেসিক হিসেবে কাজ করে, তাহলে সেটা ব্যবহার করি। কাজে আমাদের বৈধ ড্রাগের জন্য কিন্তু আমার অ্যাসিডিক অ্যানহাইড্রেটের প্রয়োজন হচ্ছে। আবার অ্যাসিডিক অ্যানহাইড্রেটের হিরোইন তৈরি করার জন্য কিন্তু আবার অপব্যবহার করা হচ্ছে। কাজে আমার অ্যাসিডিক অ্যানহাইড্রেটে কন্ট্রোল করতে হবে। এভাবে সারা বিশ্বের 33টি প্রিকারসর কেমিক্যালস রয়েছে, তার মধ্যে অ্যাসিডিক অ্যানহাইড্রেট একটা। কাজে এই অ্যাসিডিক অ্যানহাইড্রেটটা যদি আমি বাংলাদেশে
এটাকে বর্ডার থেকে বাংলাদেশে ঢুকে যায়, অথবা যদি বাংলাদেশের যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিদেশ থেকে আমদানি করে, যাদেরকে আমরা লাইসেন্স দিয়ে থাকি, এখান থেকে যদি কোনোভাবে ডাইভার্সন হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আবার হেরোইন প্রোডাকশন শুরু হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা কন্ট্রোল করি। যে প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে অ্যাসিটিক অ্যানহাইড্রেট আমদানি করে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ তৈরি করার জন্য, তাদেরকে আমরা লাইসেন্স দেই এবং এটাকে আমরা মনিটরিং করি যাতে এখান থেকে এটা ডাইভার্সন না হতে পারে। তাহলে এই যে প্রিকারসর কেমিক্যালস, মাদক তৈরি উপকরণ, এটা এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার জন্য যে বিষয়টা হলো যে নতুন নতুন ড্রাগস তৈরি হতে পারে, কাজে সেটার জন্য আমাদের একটা কন্ট্রোল মেকানিজম কাজ করে। তা আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বৈশ্বিক পর্যায়ে যেহেতু আমাদের এই ধরনের কনভেনশন রয়েছে, সেই কনভেনশনে এই মাদকগুলোর কথা বলা রয়েছে, 88 কনভেনশনে প্রিকারসর কেমিক্যালস কথা বলা রয়েছে, এবং এটাকে আমরা কন্ট্রোল করছি। কিন্তু তারপরও কেন বাংলাদেশে মাদক আসছে? আমাদের দুই প্রতিবেশী দেশ, ধরেন মিয়ানমার হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল একটা অংশ, কারণ সেখানে মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড, মিয়ানমার যেহেতু আমাদের ক্লোজ, কাজে সেখান থেকে আমাদের এই অঞ্চলটা, বিশেষ করে মিয়ানমারে যারা ইনসার্জেন্ট গ্রুপ রয়েছে, তারা কিন্তু আসলে মাদক তৈরি করেই তাদের বিজনেসটা, তাদের যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। ওখানে যে যুদ্ধটা হচ্ছে সরকারের সাথে, সেখানে তাদের টাকাটা আসবে কোত্থেকে? তারা সেখানে মেথামফেটামিন তৈরি করে, অর্থাৎ ইয়াবা তৈরি করে, তারা ক্রিস্টাল মেথামফেটামিন তৈরি করে, অর্থাৎ আইস তৈরি করে, এবং সেটাই তারা আমাদের প্রতিবেশী দেশ, আবার মিয়ানমার থেকে শুধু বাংলাদেশে ঢোকে না, সেখান থেকে থাইল্যান্ডে যাচ্ছে, থাইল্যান্ড থেকে লাওসে যাচ্ছে, আবার মিয়ানমার থেকে চায়নায় চলে যাচ্ছে, চায়না থেকে অন্য কোনো দেশে চলে যাচ্ছে। কাজে এখানে কিন্তু এভাবে মুভমেন্টটা রয়েছে। এখন মিয়ানমার ভিতরে প্রায় ইনসার্জেন্ট গ্রুপ রয়েছে অনেক, তার মধ্যে 45টা মতো তাদের যে টেরিটরি আছে সেখানে ইনসার্জেন্ট গ্রুপগুলো কাজ করছে, এবং তারা কিন্তু সেখানে এই মাদকগুলো তৈরি করে আমাদের দেশে চলে আসছে। এখন এই যে মাদকগুলো তৈরি করছে, অর্থাৎ ইয়াবা তৈরি করছে, আইস তৈরি করছে, এইটার যে যে ম্যাটেরিয়াল, অর্থাৎ যে ইনগ্রেডিয়েন্ট অথবা প্রিকারসর কেমিক্যালস, কারণ এটা তৈরি হয় এফিড্রিন অথবা সিডেফিড্রিন থেকে, এটা তারা কিন্তু তারা দেশে প্রোডাকশন হয় না, সেটা কিন্তু চায়না থেকে ঢোকে, সেটা কিন্তু থাইল্যান্ড থেকে ঢোকে, এবং সেটা ইন্ডিয়া থেকে ঢোকে, এবং এইটা ঢোকার পরে ওখানে এটাকে প্রসেস করে ইয়াবা অর্থাৎ মেথামফেটামিন তৈরি করা হয়, এবং ক্রিস্টাল মেথামফেটামিন আইস তৈরি করা হয়, এবং সেটা বাংলাদেশে পুশ করা হচ্ছে। আবার যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়ার সাথে আমাদের 4156 কিলোমিটার ল্যান্ড বর্ডার রয়েছে, কাজে সেটা খুবই ভালনারেবল। সেখানে হেরোইন প্রোডাকশন হয়, সেখানে ক্যানাবিস, গাঁজা উৎপাদন হয়, সেখানে আমরা বলেছিলাম ওপিয়াম ডেরিভেটিভস অর্থাৎ কোডিন অর্থাৎ হচ্ছে ফেন্সিডিল, ট্রেড নেম হচ্ছে ফেন্সিডিল, কোরেক্স, কোডিল্যাব, আসলে যে মূল মাদকটা হচ্ছে কোডিন বেস সিরাপ। কাজে এখানে যে কোডিনটা রয়েছে, সেই কোডিনটা কিন্তু মানে ওপিয়াম ডেরিভেটিভস, আমি যেটা বলবো আফিম থেকে সেই কোডিনটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে, এবং সেখান থেকে ওই কোডিন থেকে তারা ফেন্সিল তৈরি করে বাংলাদেশে পুশ করছে। আবার দেখেন আমাদের ইন্ডিয়ায় গাঁজা রয়েছে, সেই গাঁজাও কিন্তু তাদের ত্রিপুরায় প্রচুর ইলিগালি গাঁজা কাল্টিভেশন হয়, এবং সেটা কিন্তু বাংলাদেশে গাঁজাটা পুশ হচ্ছে। আবার সেখানে কিছু বুফেনফ্রিন টাইপ ইনজেকশন আছে, যেমন টিটিজিসিক, বুনোজিসিক, লুপিজিসিক, কুপিজিসিক, এই ইনজেকশন গুলো বুফেনফ্রিন টাইপ ইনজেকশন, এটা কিন্তু বাংলাদেশে কোনো প্রোডাকশন হয় না, কিন্তু বাংলাদেশে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রোডাকশন করে না, কিন্তু ইন্ডিয়া থেকে সেটা ঢুকছে, এবং যারা ড্রাগ অ্যাবিউজার তারা এটা গ্রহণ করছে। কাজে এই যে জিওগ্রাফিক্যাল সমস্যা, দেখেন ইন্ডিয়া কিন্তু আপনার গোল্ডেন কিসেন্টের অংশ না, বা গোল্ডেন ট্রায়াঙ্গেল অংশ না, আবার গোল্ডেন কিসেন্ট অংশ না। গোল্ডেন কিসেন্ট হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আবার ভারতের বর্ডার রয়েছে। কাজে যেহেতু গোল্ডেন কিসেন্ট একটা অংশ হচ্ছে পাকিস্তান, সেখান থেকে কিন্তু আবার এই হিরোইন ঢুকে যাচ্ছে ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে ঢুকে যাচ্ছে। আবার ইন্ডিয়ার ভিতরেও কিন্তু ওপিয়াম পপি ইলিগাল কাল্টিভেশন হয়, সেখান থেকেও আফিম কালেক্ট করা হয়, এবং সেটাকে প্রসেস করে হেরোইন তৈরি করে সেটা আবার বাংলাদেশে ঢুকছে। কাজে এই যে আমাদের চারিপাশের যে অবস্থা, অর্থাৎ জিওগ্রাফিক্যালি আমরা এমন একটা জায়গায় অবস্থান রয়েছি, যার ফলে বাংলাদেশে কিন্তু মাদকটা ঢুকছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা এনফোর্সমেন্ট প্রয়োগ করছি, কিন্তু তারপরে কিন্তু আমাদের এই জিওগ্রাফিক্যাল কারণে কিন্তু মাদকটা ওইভাবে কমানো এখনো সম্ভব হয়নি। বাংলাদেশ কাল্টিভেশন করছে না, কিন্তু চারদিক থেকে বাংলাদেশে মাদক এমন ভাবে চলে আসছে যে এখানে তখন ইউজারদের কাছে এটা খুব অ্যাভেলেবল হচ্ছে। আপনি আরেকটা বিষয় কিন্তু একটু আলোকপাত করেছিলেন, সেটা হচ্ছে নতুন মাদকের বিষয়। আমি যে কথাগুলো বলছিলাম, বিরতির সময় হয়ে এসেছে, আমরা নতুন মাদক নিয়ে বিরতির পরে এসে তারপর শুনি। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব, সঙ্গেই থাকবেন আশা করছি। ফিরে এসেছি আবার প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে নতুন নতুন মাদকের আবির্ভাব ও এর প্রতিকার নিয়ে মোহাম্মদ মনজুরুল ইসলামের সাথে। যেখানটাতে আমরা ছিলাম, যে আপনি বলছিলেন যে নতুন নতুন মাদক যে এখন আসছে, সেটা নিয়ে কিছু ইনফরমেশন দিতে যাচ্ছিলেন। আমাদের দুই প্রতিবেশী দেশ থেকে কিন্তু নতুন মাদকের বিস্তার ঘটছে না। ট্রেডিশনাল মাদক যেটা রয়েছে, আমরা যেটা বলছিলাম মেথামফেটামিন অর্থাৎ ইয়াবা, স্ট্রিট নেম হচ্ছে ইয়াবা, আবার ক্রিস্টাল মেথামফেটামিন যার স্ট্রিট নেম হচ্ছে আইস। আবার দুইয়ের মধ্যে পার্থক্যটা আমরা একটু জানার পার্থক্য রয়েছে। ইয়াবাটা হচ্ছে ট্যাবলেট ফর্মে থাকে, এবং এর পোটেন্সি হচ্ছে আইসের চেয়ে কম।
অর্থাৎ আমরা যদি একটু কেমিক্যাল ল্যাবে যখন আমরা টেস্ট করি তখন আমরা দেখতে পাই যে ইয়াবাতে যে পরিমাণ মেথামফিটামিন থাকে তার চেয়ে প্রায় মোর দ্যান 90% হাই পোটেন্সি থাকে হচ্ছে ক্রিস্টাল মেথামফিটামিন। অর্থাৎ ক্রিস্টাল মেথামফিটামিন কিন্তু আবার ট্যাবলেট ফর্মে না, সেটা হচ্ছে একটা ক্রিস্টাল ফর্মে থাকে। যেমন আমরা যেমন মিশ্রি এবং চিনি, তো চিনিটা এবং মিশ্রি কিন্তু দেখেন চিনি চাইতে কিন্তু পোটেন্সি মিষ্টির ক্ষেত্রে পোটেন্সি হাই কিন্তু বেশি হচ্ছে মিষ্টির ভিতরে চিনির চেয়ে। এখানেও কিন্তু সেম, এখানে ইয়াবাটা হচ্ছে ট্যাবলেট ফর্মে থাকে আর আইসটা হচ্ছে ক্রিস্টাল ফর্মে থাকে, আইস ফর্মে থাকে, অর্থাৎ আমরা যেমন মিশ্রির আকারে থাকে। তো এখন এটার মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে পোটেন্সি কম বেশি। কাজে ইয়াবাতে যে পোটেন্সি পাওয়া যায় তার চেয়ে মোর দ্যান 90% পোটেন্সি হাই থাকে ক্রিস্টাল ফর্মে। এই জন্য ক্রিস্টাল ফর্মে যেটা থাকে সেটা এক্সপেন্সিভ হয়, এটার দামটা একটু বেশি হয়। তো এই জন্য কিন্তু আমাদের দেশে ইয়াবাটা খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, কিন্তু ক্রিস্টাল মেথামফিটামিন কিন্তু এখনো আমাদের দেশে অতটা ধরা পড়েনি। এবং আমরা কিন্তু যখনই কোনো কিছু ধরা পড়ে সে সাথে সাথে আমরা এটাকে রুট আউট করি এবং এর সাথে কারা কারা যুক্ত আছে টোটাল চেইনটাকে আমরা ধরার চেষ্টা করি। ফলে এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের ক্রিস্টাল মেথামফিটামিনের কিন্তু মার্কেটটা সেভাবে তৈরি হয়নি। এই ক্ষেত্রে একটা কারণও আছে, কারণ ক্রিস্টাল মেথামফিটামিনের দাম অনেক বেশি, যারা ড্রাগ ইউজার তারা অনেকেই কিনতে পায় না, কারণ যারা এটাকে সাপ্লাই দেয় তারা তো চিন্তা করে কোনটা বেশি ডিমান্ড আছে সেইখানে তাকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। আমাদের ইন্টারভেনশন রয়েছে, একই সাথে যারা ড্রাগ বিজনেস করে তারা চেষ্টা করে কোনটা দিলে বেশি চলবে এবং লাভ বেশি হবে। তো সেই ক্ষেত্রে দুটো মিলিয়ে কিন্তু একদিকে আমাদের ইন্টারভেনশন এবং আরেকদিকে হচ্ছে যে ড্রাগ যারা বিজনেস তারাও এটাকে আমাদের ইন্টারভেনশনের জন্য তারা মার্কেট করতে পারছে না, আবার ডিমান্ডটাও কিন্তু আমাদের ইন্টারভেনশনের জন্য কমে যাচ্ছে। আর যখন ডিমান্ডটা কমে যাবে তখন কিন্তু আর সাপ্লাইটা সেখানে যোগান দিবে না। তো এই যে আমরা ট্রেডিশনাল মাদকের কথা বললাম, ক্রিস্টাল মেথামফিটামিন অথবা আমরা মেথামফিটামিনের কথা বললাম যেটার স্ট্রিট নেম হচ্ছে ইয়াবা, এটা কিন্তু মিয়ানমার থেকে আসে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আবার ইন্ডিয়া থেকে আমরা বলেছি যে সেখান থেকে হেরোইন আসে, গাঁজা আছে, বুপ্রিনরফিন ইনজেকশন, এছাড়া পাশাপাশি ফেন্সিডিল যেটাকে আমরা কোডিন বলেছি সেটাও আসছে। কিন্তু এই দুই দেশ থেকে কিন্তু আমাদের নতুন নতুন মাদকের বিস্তার নাই। এখন আমাকে একটু ব্যাখ্যা করতে আসলে নতুন নতুন মাদক বলতে কি বোঝানো হয়েছে। নতুন মাদক কি বাংলাদেশের জন্য নতুন না সারা বিশ্বের জন্য নতুন? আমাদের দেশের যে নতুন মাদক আছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য নতুন, সারা বিশ্বের জন্য নতুন না। কারণ এক এক দেশে এক এক ধরনের মাদকের প্রচলন রয়েছে এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের যে কনভেনশন রয়েছে যেটা জাতিসংঘ কর্তৃক প্রণীত, যে সেই কনভেনশন আমরা সিগনেটরি, সেখানে কিন্তু 61 কনভেনশন, 71 কনভেনশন, 88 কনভেনশনে সেই মাদকগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে। কিন্তু এগুলো বাংলাদেশে যারা ড্রাগ ইউজার তারা চিনতো না, বা এখানে কোনো না কোনো কারণে ওই সময় ট্রাফিকিংটা হয়নি। এখন রিসেন্টলি যেহেতু বাংলাদেশের সাথে একটা বৈশ্বিক যোগাযোগ অনেক বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, আমাদের বাইলেটারাল যোগাযোগ ভালো, আমাদের বিভিন্ন দেশের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ভালো, আবার আমাদের অনেক ছেলেমেয়েরা বিদেশে গিয়ে ওখানে পড়াশোনার পাশাপাশি চাকরি করছে, আবার চাকরি বাংলাদেশ থেকে নিয়েই বিভিন্ন দেশে চলে যাচ্ছে। ফলে ওইখানে যে মাদকগুলো পাওয়া যায় সেই মাদকগুলোর সাথে তারা পরিচিত হচ্ছে। পরিচিত হওয়ার পর তাদের মধ্যে কেউ যদি ওখানে ড্রাগ অ্যাবিউজার হয়ে যায় তখন সেই মাদকগুলোকে বাংলাদেশে প্রেরণ করার চেষ্টা করে। এবং রিসেন্টলি আমরা যে মাদকগুলো ধরেছি তার মধ্যে এলএসডি আছে, ডিওবি আছে, ম্যাজিক মাশরুম আছে, তারপর আমরা কিছুদিন আগে কিটামিন ধরেছি। এছাড়া আমাদের এই বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা অনেকেই বিভিন্ন ধরনের নতুন নতুন মাদক নেওয়ার চেষ্টা করে, তার মধ্যে আরেকটা হচ্ছে কোকেন, সেটাও একটা অন্যতম বিষয়। আমরা খাত উদ্ধার করেছিলাম, সেই খাতটা এখন বন্ধ হয়ে গেছে। খাত সেটাও কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এটা ট্রাফিকিংটা হতো। কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা কাজ করছি, কারণ এই নতুন নতুন মাদকগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমরা যেহেতু ট্রেডিশনাল মাদক যেটা রয়েছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করেই যাচ্ছি, একই সাথে এই মাদকগুলা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে, কাজে এটার বিষয়ে কিন্তু আমাদের ইন্টারভেনশন রয়েছে। ডেফিনেটলি আপনি যেমন বললেন যে আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে যখন পড়াশোনা করছে, কাজ করছে, তখন তারাও এগুলো নতুন যেগুলো ওখানে আছে সেগুলোতে আসক্ত হওয়ার সম্ভাবনা আছে। কাজে সেগুলো সম্পর্কেও আমাদের আসলে জানাটা প্রয়োজন, কারণ তাদের কাছে আমাদের তো হেল্পটা অন্তত পৌঁছতে হবে। অ্যাজ আ ফ্যামিলি, এখানে হয়তো তার পরিবার আছে, সেখানে সে যখন আসক্ত হয়ে যাচ্ছে তখন তো সে নিজেকে নিজে সাহায্য করবার মতো উপযোগী থাকছে না, পরিবারকেই তখন আসলে সেই সাহায্যটা পাঠাতে হয়। কিন্তু পরিবারের দিক থেকে আসলে অনেক সময় এই জ্ঞানের অভাব থাকে যে আসলে কি কোনটাকে মাদক বলা হচ্ছে, কোনটাকে বলা হচ্ছে না, এই একটা ব্যাপারও ভীষণ ভাবে থাকে। কোনটাকে আমরা মাদক বলি আর কোনটাকে একটু কি ডিফারেন্সিয়েট? হ্যাঁ, একটু বিষয়টা হলো যে আপনি ধরেন বাংলাদেশে যারা স্টুডেন্ট রয়েছে, যারা পড়াশোনা করে অথবা যারা আন্ডার 30 রয়েছে, তাদের অনেকের মধ্যে কিন্তু নিকোটিন নেওয়ার একটা প্রবণতা রয়েছে, অর্থাৎ সিগারেট খাচ্ছে। এখন অনেকের মধ্যে ধারণা হতে পারে সিগারেট মাদক কিনা। আবার দেখেন শুধু সিগারেটের ভিতরে আমরা নিকোটিন রয়েছে, এই নিকোটিনটা তো যারা তামাক পাতা খায় অর্থাৎ জর্দা হিসেবে খায় তিনিও কিন্তু নিকোটিন নিচ্ছেন, এবং সে কিন্তু সিগারেটে যে নিকোটিন রয়েছে তার চেয়ে তার বেশি পরিমাণ নিকোটিন কিন্তু তামাক পাতায় রয়েছে। তামাক পাতাটা অনেকেই
দেখা গেলো পানের সাথে গ্রহণ করছে, জর্দা আকারে ছোট ছোট কেটে তারা এটা গ্রহণ করছে। আবার দেখা গেলো যে এটাকে আবার আমরা এখন রিসেন্টলি যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে সীসা পাওয়া যাচ্ছে, সীসার ভিতরে কিন্তু নিকোটিন রয়েছে এবং সেখানেও কিন্তু আমাদের ইন্টারভেনশন রয়েছে যে সীসাটা যদি 0.2% বেশি নিকোটিন থাকে তাহলে সেটা কিন্তু মাদক দ্রব্য। কাজে আমাদের এখানে বাংলাদেশে যে সমস্ত সীসা বারগুলো রয়েছে এখানে দেখা যায় যে সীসাটা ব্যবহার করা হয় তার মধ্যে 0.2% বেশি নিকোটিন রয়েছে। তো সেজন্য কিন্তু আমাদের সেখানে ইন্টারভেনশন রয়েছে, আমরা সেটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটার ব্যবসা যারা করে তাদের ভিতরে আমরা মামলা দায়ের করছি। কাজে যদি সীসাটা মাদক না কিন্তু এর ভিতরে 0.2% উপর হলে কিন্তু মাদক। কাজে এবং বাংলাদেশে যে সীসাটা পাওয়া যাচ্ছে তার মধ্যে 0.2% বেশি মাদক থাকে। কারণ 0.2% বেশি যদি মাদক না থাকে তাহলে যারা সীসা গ্রহণ করতে চায় তারা কিন্তু ইউজুয়ালি তারা সেটা গ্রহণ করতে চাইবে না। কাজে সেই জন্য তারা 0.2% বেশি দিয়ে এটা চেষ্টা করে মার্কেটিং করার জন্য। কাজে সেখানে আমাদের ইন্টারভেনশন রয়েছে। এখন এটা একটা বিষয়। আবার যদি আপনি যেটা বলেছেন যে আমরা অন্য আইটেম গুলো কিভাবে তারা চিনবে, এখন ধরেন আমরা যে ড্রাগস গুলো গ্রহণ করি যে মেডিসিন হিসাবে যে ড্রাগসটা গ্রহণ করা হয় সেটা কিন্তু মাদক না। যেমন আমি বলেছিলাম প্যারাসিটামলের ভিতরে দেখা গেল যে অ্যাসিটিক অ্যানহাইড্রেট রয়েছে, ওটা দিয়ে আবার হিরোইন তৈরি করা হয়, কিন্তু প্যারাসিটামল মাদক দ্রব্য না। কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট, সেটা কিন্তু মাদক, কারণ সেটা দিয়ে আমার হিরোইনটা তৈরি করা হয়। কাজে আমার বাসা বাড়িতে তো আর অ্যাসিটিক অ্যানহাইড্রেট আপনি পাবেন না, কারণ এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল এলিমেন্ট হিসাবে কিন্তু বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। যদি কোনো বাসা বাড়িতে এটা থাকে এটা কিন্তু অ্যাসিটিক অ্যানহাইড্রেট সরাসরি মাদক হিসাবে নিতে পারবে না, তাকে কিন্তু একটা মানে হিরোইন তৈরি করেই তাকে নিতে হবে। অর্থাৎ ওপিয়াম পপির সাথে যে আমরা কষ্টটা পাই যেটা আফিমটাকে যখন প্রসেস করা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে তখন কিন্তু হিরোইন তৈরি হয়, তখন কিন্তু সেই হিরোইনটা নিতে পারবে। সরাসরি অ্যাসিটিক অ্যানহাইড্রেট কিন্তু সে নিতে পারছে না। কিন্তু অ্যাসিটিক অ্যানহাইড্রেট কি কেউ তার বাড়িতে আসলে রাখতে পারবে? না, তার তো রাখার কোনো সুযোগ নাই, তার কোনো সুযোগ নাই, অবশ্যই ইল্লিগাল, কারণ এটা তো মাদক। কাজে এটাকে কেউ যদি রাখে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কাজে তার এটা রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যারা লিকার গ্রহণ করে যেমন ধরেন বিয়ার নিতে পারে, তারপরে হচ্ছে মদ নিতে পারে অথবা দেখা ওয়াইন নিতে পারে, সেটা কিন্তু মাদক। কিন্তু সেটা যদি কারো লাইসেন্স থাকে খাওয়ার জন্য, অর্থাৎ যারা বিক্রি করবে তাদের লাইসেন্স থাকবে, যিনি খাবেন তার একটা পারমিট থাকবে, তখন কিন্তু সেটা মাদক হিসাবে সেটা মাদক কিন্তু সে লিগালি সেটা গ্রহণ করছে। কারণ সেই ক্ষেত্রে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো না। জি, লাইসেন্সের ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই যে মদের লাইসেন্স, এই ব্যাপারটা আসলে কি কারণে, কি ক্রাইটেরিয়া দেখে আসলে মদের যারা কনজিউম করবে, যিনি বার আছে সেটা বুঝলাম, কিন্তু যিনি কনজিউম করবেন তার লাইসেন্সের ব্যাপারটা আসলে কি? হ্যাঁ, বিষয়টা হলো যে মুসলিমদের মদ খাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আইনের বিধানটা হচ্ছে যদি ডক্টরের প্রেসক্রিপশন থাকে যে তার অ্যালকোহলটা তার মেডিসিন হিসাবে দরকার, তখন আমরা মুসলিমদের খাওয়ার পারমিট দিয়ে থাকি। কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন অথবা যারা ট্রাইবাল রয়েছেন অথবা মুচি, ম্যাথর, ডোম রয়েছেন, তাদের কিন্তু আইনের সুযোগ দিয়েছে, তারা যদি আবেদন করে তাহলে আমরা তাকে খাওয়ার অনুমতি দিতে পারবো। এবং এটা খাওয়ার অনুমতি দেওয়ার বিধানও রয়েছে, সে ইচ্ছা করলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেতে পারবে না। সে মাসে দেখা গেল যদি শুধু লিকার খায় তাহলে তাকে মাসে 5 লিটার 250 ml সে নিতে পারবে। কাজে সে এটা বেশি কিন্তু সে নিতে পারছে না। কাজে এটাকে কিন্তু কন্ট্রোল করা হয়, কারণ হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে অনেক মুসলিমদের দিতে হয়, আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন অর্থাৎ ট্রাইবাল যারা রয়েছেন, তারা যদি কেউ আবেদন করে তাহলে কিন্তু আইনের বিধান আছে, তিনি কিন্তু সেটা পাবেন, কিন্তু তার জন্য কোয়ান্টিটিটা ঠিক করা থাকে, কোয়ান্টিটি লিমিট করা। আবার আরো একটা বিষয় রয়েছে, যারা দেশি মদ সেবন করে তার মধ্যে মুচি রয়েছে, মেথর রয়েছে, ডোম রয়েছে, তারপরে যারা উপজাতি রয়েছে তারাও কিন্তু এটাকে তৈরি করে নিজে সেবন করতে পারবে, কিন্তু অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। আবার তিনি যদি পারমিট নেন তাহলে তো বলাই আছে সে কতটুকু পরিমাণ একটা বার থেকে অথবা দেশি মদের দোকান থেকে বা ফরেন লিকার শপ থেকে তিনি কতটুকু কিনে খেতে পারবেন, এটা কিন্তু স্ট্রংলি মনিটরিং করা হয়। এই তৈরি করার জায়গাটাতে কি কোথাও কোনো মানে লিমিট দেওয়া আছে যে কতটা সে তৈরি করতে পারবে? বা না, এটা যে তৈরি করে বাংলাদেশে কেরু কোম্পানি লিকার তৈরি করে অথবা বিয়ার তৈরি করে এবং বিয়ার যমুনা গ্রুপ বিয়ার তৈরি করে, তো সেইখানে তারা প্রোডাকশন তৈরি করতে পারবে, কিন্তু যখন সে বিক্রি করবে তখন কিন্তু এটাকে লিমিটেশন থাকে, সে কতটুকু পরিমাণ বিক্রি করতে পারবে একটা বারে। কারণ একটা বারে যখন সে বিক্রি করবে তখন তো তার ওইখানে তার যতটুকু কনজিউম হয় তিনি তো সেই পরিমাণেই সেটা দেখা গেল যে কোম্পানি থেকে ক্রয় করে নিয়ে আসবে। তিনি হয়তো অনেক পরিমাণ কিনে নিয়ে আসতে পারে, তার ক্যাপাসিটি আছে, কিন্তু তিনি যখন বিক্রি করবেন যার কাছে বিক্রি হয় সে পারমিটের এগেনস্টে তো তার নির্দিষ্ট করা আছে কতটুকু পরিমাণ একজনকে তিনি তার একজনের কাছে তিনি বিক্রি করতে পারবেন মাসে। কাজে ওইখানে কিন্তু মানে বিষয়টাকে কনফার্ম হয়ে যায় যে একজনের হয়তো বা প্রচুর পরিমাণ লিকার অথবা বিয়ার তার বারে কিনে নিয়ে আসলো কোম্পানি থেকে, কিন্তু সে যখন বিক্রি করবে যে পারমিট হোল্ডার কাছে বিক্রি করবে সেটার জন্য রেজিস্টার মেনটেন করা হয়, কার কাছে কতটুকু বিক্রি করা হলো, এবং একজন পারমিট হোল্ডার
মাসে কতটুকু পাবে সেটা কিন্তু তার বেশি তো তার কাছে বিক্রি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, চমৎকার, ধন্যবাদ। আসলে এই জিনিসগুলো আমরা কখনো ওভাবে জানতে পারি না, জানাটা ভালো, প্রয়োজন আছে। যে আপনি যেমন বললেন যে যার কাছে যে কনজিউম করতে পারবে তারও একটা লিমিট আসলে আছে, সেই লিমিট অনুযায়ী তাকে লাইসেন্স দেওয়া হয়, এমন না যে সে লাইসেন্স নিয়ে অনেক খেতে পারবে, না না, তার কোনো সুযোগ নাই, তার কোনো সুযোগ নাই। আরেকটা বিরতি নেব আমরা, এসে আবার কথা হচ্ছে। দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মোহাম্মদ মনজুরুল ইসলামের সঙ্গে নতুন নতুন মাদকের আবির্ভাব ও এর প্রতিকার, এই প্রসঙ্গে। তো যেই জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলতেই শুরু করেছিলেন যে নতুন মাদকগুলো আসলে এই খুব ট্রেডিশনাল জায়গাগুলো থেকে আসে না, আবহমান কাল থেকে যেসব জায়গা থেকে আসছিল সেই সব জায়গা থেকে আসছে না। তাহলে কোন সোর্সে আসলে, মানে কি কি পথে এই নতুন ধরনের মাদকগুলো বাংলাদেশে আসছে এবং সেটা নিয়ে আপনারা কি করছেন? প্রথম হচ্ছে যে কোকেন কিন্তু আমাদের পার্শ্ববর্তী কোনো দুই দেশে তৈরি হয় না, অথবা গোল্ডেন ট্রায়াঙ্গেল অথবা গোল্ডেন কিসেন যে এরিয়াটা রয়েছে, অর্থাৎ গোল্ডেন ট্রায়াঙ্গেলে মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ডের যে রিজনটা রয়েছে। আবার যদি আমরা গোল্ডেন কিসেনটা বলি, সেক্ষেত্রে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের এই যে রিজনটা রয়েছে, এইখানে কিন্তু কোনো জায়গায় কোকেন তৈরি হয় না। কোকেন তৈরি হয় ল্যাটিন আমেরিকার দেশে, যেমন কলম্বিয়া, পেরু, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, এই সমস্ত দেশে কোকা বুশের চাষ করা হয়, সেখান থেকে কোকেনটাকে কালেক্ট করা হয়। এবং ওই কোকেন কিন্তু খুব ভেরি এক্সপেন্সিভ। 1 কেজি কোকেনের দাম প্রায় 35 থেকে 40 কোটি টাকা। এবং এটা কিন্তু মেক্সিকো হয়ে মিয়ানমার, আমেরিকায় ঢুকছে। আবার দেখা গেলো যে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে ইউরোপে আসছে, ইউরোপ থেকে আবার বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে হয়তো অস্ট্রেলিয়া অথবা দেখা গেল হংকং এর দিকে চলে যাচ্ছে, কারণ আমাদের দেশে তো কোকেনের অ্যাবিউজটা কম। কাজী শেখ যেহেতু একটা এক্সপেন্সিভ আইটেম, তো সেহেতু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইনফরমেশন পাই, আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন রয়েছে, আমাদের ইউএস এর ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের যোগাযোগ হয়, তারা আমাদের অনেক সময় গোপন তথ্য দেয়, সেভাবে কিন্তু আমরা কোকেন গুলোকে বাংলাদেশে ডিটেক্ট করি, যেগুলা বাংলাদেশ হয়ে অন্য কোনো দেশের দিকে যাচ্ছিল। তো সেটা কিন্তু আমরা অনেকবার কিন্তু আমাদের এই ক্ষেত্রে ইন্টারভেনশন রয়েছে এবং সেটা কিন্তু আমরা মূলোৎপাটন করতে পেরেছি। এখন কিন্তু কোকেন খুব একটা আসছে না, কিন্তু রিসেন্টলি আমরা যেটাকে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হলো আমরা কিটামিন ধরেছি। এই কিটামিনটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছিল এবং সেটাকে তাওলের ভিতরে ওটাকে দ্রবীভূত করেছে পানি দিয়ে, তারপরে এটাকে তাওলের ভিতরে ইমপ্রেগনেটেড করেছে এবং এটা তাওলের ভিতরে ঢুকে গিয়েছে। তারপর এটাকে শুকিয়ে তারপর এটাকে পাস করা হতো ইউরোপের দেশে। এবং সেটা আমাদের কাছে যে আমরা যে আসামি ধরেছি তাকে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি যে এটা ইতালিতে যাচ্ছিল, আবার অনেক সময় এটা ড্রাই টাওয়েল হয়ে গেল। ওটাকে আবার তারা ভিজিয়ে তারপর ওখান থেকে বের করে এক্সট্রাক্ট করে তারপর কিন্তু আবার সেটাকে তারা কিটামিন ফরম্যাটে নিয়ে আসবে। কাজে এটা কিন্তু আমরা কিন্তু এই ধরনের আমাদের ইন্টারভেনশন রয়েছে যেটা আমরা ধরতে পেরেছি। এটা আসলে ধরতে পারা কিভাবে সম্ভব? একজনের লাগে যে একটা টাওয়েল আছে, জি, সেটা স্ক্যানারে ধরা পড়ে। যেমন যারা আমাদের ডিএইচএল আছে অথবা অন্যান্য যে সমস্ত ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস রয়েছে, সেখানে স্ক্যানার আছে, স্ক্যানারে আনইউজুয়াল কিছু দেখা গেলে তখন তারা আমাদেরকে জানায়, তখন আমরা গিয়ে সেটাকে পরীক্ষা করি। আমাদের কেমিক্যাল এক্সপার্ট রয়েছে, তাকে নিয়ে আমরা অন দ্য স্পটে আমরা এটাকে টেস্ট করে দেখি যে এটার ভিতরে আসলে কোন ধরনের কোনো মাদক এটা দুর্বৃত্ত অবস্থা রয়েছে কিনা। তারপরে কিন্তু আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং ইতিমধ্যে আমরা এটা করেছি। তো এটা যেমন একটা বিষয়, তেমনি হচ্ছে যে ইউরোপের কিছু দেশ থেকে ডিওবি, ম্যাজিক মাশরুম এবং হচ্ছে আপনার এলএসডি, এটা কিন্তু বেশ কিছু বছর যাবত বাংলাদেশে খুব ছোট আকারে আসছিল এবং সেটা কিন্তু 2018 সালে প্রথম এলএসডি ডিটেক্ট করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এবং এটা ভয়ানক সমস্যা হলো যে এটা দুই ধরনের সমস্যা তৈরি করে, অডিটরি হ্যালুসিনেশন তৈরি করে এবং একটা ভিজুয়াল হ্যালুসিনেশন তৈরি করে। অডিটরি হ্যালুসিনেশন যখন তৈরি করে তখন হচ্ছে তিনি এমন কিছু আজগুবি শব্দ শুনতে পান যার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তিনি শুনতে পাচ্ছেন। যেমন আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে ডাবের দোকান থেকে একটা দা নিয়ে তার গলায় বসিয়ে দিয়েছিল এবং পরে সেটা পরবর্তী পুলিশ ডিটেক্ট করেছিল, পুলিশ ডিপার্টমেন্ট, যে তিনি এলএসডি গ্রহণ করেছিলেন। কারণ সে হয়তো বা কোনো অডিটরি হ্যালুসিনেশন তার হয়েছিল, সে শুনতে পাচ্ছিল তুমি ওখানে দা নিয়ে তোমার গলায় তুমি বসিয়ে দাও, সে তার গলায় বসিয়ে দিয়েছে। অথবা ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে তিনি এমন জায়গায় তিনি যাচ্ছেন, তিনি একটা হয়তো ফুলের বাগান দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে সেটা একটা রাস্তা, সেখানে গাড়ি চলতেছে। অথবা দেখা গেলো সে একটা ট্রেনকে মনে করতেছে যেটা একটা বাজার, ট্রেনের একটা লাইন, হয়তো সে বাজার মনে, সে যেটা দেখতে পাচ্ছে, কিন্তু আসলে তো একটা ট্রেন লাইন, কিন্তু সে হয়তো সেখানে সে বাজার মনে করে ওখানে দাঁড়িয়ে আছে, তো এখানে এসে ট্রেন এসে তাকে শেষ করে দিয়ে গেল। এই যে সমস্যাগুলো তৈরি হয়, এটা হচ্ছে যেগুলো হ্যালুসিনেশন জাতীয় যেগুলো মাদক রয়েছে, যেমন এলএসডি, ডিওবি, ম্যাজিক মাশরুম, এখানে খুব এই যে আপনার অডিটরি এবং ভিজুয়াল হ্যালুসিনেশনটা খুব হাই হয়।
কাজে এটা একটা বড় ধরনের সমস্যা। আমাদের যারা পড়াশোনা করতে যায় তারা মাঝে মাঝে দেখা গেল যারা ওখানে এটার সাথে পরিচিত হয় অথবা এটার সাথে আসক্ত হয়, সবাই না, হয়তো খুবই নগণ্য পরিমাণ, তারা অনেক সময় দেখা গেল যে কিছু বই পাঠাচ্ছে পার্সেলের ভিতরে, পার্সেলটা পাঠিয়ে দিল। অথবা দেখা গেল যে ছোট ছোট কুরিয়ার সার্ভিসেস, ছোট ছোট পার্সেল, যেমন বইটা তো পার্সেলের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো ছোট ছোট পার্সেল আকারে সেটা প্রেরণ করে থাকে। অনেক সময় বিদেশে গিয়েছে, তিনি তার সাথে কিছু নিয়ে আসেন। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে এটাকে একটা ছড়িয়ে যাচ্ছিল। অথবা দেখা গেল যে বন্ধু বান্ধব বললো যে হ্যাঁ ওই দেশে নেদারল্যান্ডে গিয়েছে, অথবা কানাডায় গিয়েছে, অথবা ইউরোপের অন্য কোনো দেশে গিয়েছে, তো ওইখানে সে একটা নতুন মাদকের যখন এক্সপিরিয়েন্স হয় তখন তার বন্ধুকে বলে, দোস্ত আমি এখানে একটা নতুন মাদক পেয়েছি। ও বলে ঠিক আছে একটু পাঠা। তখন কোনো মাধ্যমে কিছু একটা গিফট পাঠালো, গিফটের ভিতরে হয়তো খুব সামান্য পরিমাণে এলএসডি অথবা ডিওবি অথবা ম্যাজিক মাশরুম অথবা সাইলোসাইবিন এইটা প্রেরণ করে থাকে। আসলে অনেক কিছু আছে যেগুলো অবশ্যই হয়তো আমাদের এত জানবার প্রয়োজন নাই, কিন্তু তারপরও জানলে মানে সেটাও একটা ভালো জায়গায় আমাদেরকে হেল্প করতে পারে, যে আমরাও হয়তো কখনো না কখনো, যেমন অনেক সময় বাবা মায়েরা বলে বা ফ্যামিলিতে বলে যে বাসায় কি যেন পাউডারের মতো দেখলাম, এটা কি তা তো বুঝতে পারলাম না। তো ওই অ্যাটলিস্ট সে যেন একটা প্রশ্ন করবার একটা জায়গা তৈরি হয়। যেমন আপনি কিছুদিন আগে বলেছিলেন এই বিষয়টি নিয়ে যে একজন গার্ডিয়ান কিভাবে বুঝবে আসলে এটা মাদক কিনা, কারণ সে একটা কফের সিরাপ নিয়ে আসলো কিন্তু এটার ভিতরে মাদক কিনা। এখন গার্ডিয়ানকে জানতে হবে কফের সিরাপে যদি কোডিন ফসফেট থাকে তাহলে আপনাকে মাদক মনে করতে হবে। কফ সিরাপ অনেক রয়েছে, কিন্তু যদি কোডিন থাকে, কোডিনটা আমাদের শিডিউলের মাদক। আবার ধর আপনি একটা পাউডার তার বাসায় পাওয়া গেল, তার সন্তান আসলে ড্রাগ এডিক্টেড কিনা, সামান্য একটু পাউডার পাওয়া গেল, এটা আসলে মাদক কিনা তিনি কিভাবে বুঝবেন? তিনি তো খালি চোখে দেখে, তার পক্ষে তো সম্ভব না। আমরা খালি চোখে দেখে আমরা তার ফিজিক্যাল প্রপার্টিসটা আমরা দেখি, যেমন তার গন্ধটা কেমন, তারপরে আকারটা কিরূপ, সেটা আমরা কিন্তু দেখে গন্ধ শুকে আমরা বুঝতে পারি, কিন্তু একজন গার্ডিয়ান তো সেটা বুঝবে না। সেক্ষেত্রে তার যেটা হওয়া উচিত সেটা হলো তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন যে তার সন্তান তো প্রায় মাঝে মাঝে একটু স্বাভাবিক আচরণ করছে না, এবং তার বাসায় আমি একটা পাউডার ফর্ম বা এই ধরনের পাউডার জাতীয় কিছু পেয়েছি। তখন আমরা সেটাকে এনে তারপরে আমরা কেমিক্যাল টেস্ট করে আমরা বুঝতে পারবো যে আসলে তিনি তার সন্তান কোনো ড্রাগে আসক্ত কিনা। আবার দেখা গেল যে মেথামফেটামিন যেটা রয়েছে, ইয়াবা, এটা কিন্তু ট্যাবলেট ফর্মে রয়েছে। কাজে এই আকারের ট্যাবলেট, এই কালার ট্যাবলেট অনেকেই থাকতে পারে। কাজে গার্ডিয়ানের কাছে আসলে খেয়াল রাখতে হবে, প্রথমে গার্ডিয়ানকে যে বিষয়টিকে অ্যাড্রেস করতে হবে যে তার সন্তান ঘন ঘন বন্ধু পরিবর্তন করে কিনা, তার সন্তান কথায় কথায় মিথ্যা কথা বলে কিনা, তার বাসা থেকে টাকা হঠাৎ করে চুরি হয়ে যাচ্ছে কিনা, তিনি সন্ধ্যায় যে সময় বাসায় ফিরতেন তিনি এখন সন্ধ্যায় বাসায় ফিরছেন না, সে লেট করে বাসায় ফিরছেন, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে যখন বাসায় আসার কথা ছিল তখন সে বাসায় আসছে না, তখন কিন্তু মানে গার্ডিয়ান তাকে সন্দেহ করতে পারে। এর অর্থই না যে তার সন্তান ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, তিনি সন্দেহ করে দেখতে পারেন যে আসলে সে কি কোনো খারাপ বন্ধু বান্ধবের প্রভাবে পড়ে সে মাদকের দিকে ধাবিত হচ্ছে কিনা। তার পিছনে সে ডিসগাইজড হয়ে যেতে পারেন, তিনি হয়তোবা এমন ভাবে গেলেন যে তার সন্তান যখন তার পিছনে পিছনে দূর থেকে তাকে ফলো করলেন, তিনি কার সাথে মিশছেন সেটা একটা ব্যাপার। আবার দেখা গেল যে বাসায় বন্ধু বান্ধব নিয়ে তার বাসায় রুম আটকে আড্ডা দিতে পারেন, তখন তাকে এখানে ইন্টারভেনশন করতে হবে কোন বন্ধু বান্ধব আসলো, সেটা কি নতুন না পুরাতন, কারণ যারা ড্রাগ এডিক্টেড তারা কিন্তু ঘন ঘন বন্ধু পরিবর্তন করে। আবার বাসা থেকে যদি মাঝে মাঝে টাকা চুরি হয়ে যায় এবং আস্তে আস্তে পরিমাণটা যদি বাড়তে থাকে, তাহলে মনে করতে হবে যে তার সন্তান এই টাকাটা নিয়ে ড্রাগের দিকে ধাবিত হচ্ছে কিনা, এবং তারপরে তাকে পিছনে থেকে তাকে বুঝতে হবে এবং প্রয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা নিতে হবে। যখনই আমরা তাকে কনফার্ম করতে পারবো হ্যাঁ তিনি আসলে ড্রাগের দিকে ধাবিত হয়েছেন এবং অলরেডি ড্রাগ এডিক্টেড হয়েছেন বা কিছুদিন যাবত মাদক গ্রহণ করেছেন, তখন আমরা তাকে গার্ডিয়ানকে আমরা পথ দেখাই দেবো যে যদি দেখা গেল যে দীর্ঘদিন মাদক গ্রহণ করেছেন তাকে দ্রুত আমাদের মাদক সতী নিয়মায় কিন্তু ভর্তি করাতে হবে। যারা কিছুদিন যাবত মাদক গ্রহণ করেছেন তখন তাদেরকে পারিবারিক ইন্টারভেনশন থাকতে হবে, তাকেও মাদক সতী নিয়মায় কিন্তু নিতে হবে, কিন্তু তাকে হয়তো অল্প দিনের মধ্যে তিনি ভালো হয়ে আবার মেইন স্ট্রিমে চলে আসবেন। কিন্তু দীর্ঘদিন যদি কেউ মাদক গ্রহণ করে থাকে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, নিয়মায় কিন্তু রাখতে হবে। এখান থেকে ভালো হয়ে পরে তার আবার রিল্যাপস হতে পারে, কারণ রিল্যাপসের রেটটা খুব বেশি যারা দীর্ঘদিন মাদক গ্রহণ করে, এবং এটা হচ্ছে একটা রিল্যাপসিং ব্রেন ডিজিজ এটা, এবং এটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ। কাজে এটা রিকভারি হওয়ার পরেও কিন্তু তার বারে বারে রিল্যাপস হওয়ার সুযোগ থাকবে। কাজে সেই ক্ষেত্রে পারিবারিক ভাবে তাকে কিভাবে কাউন্সিলিং করবে সেটা একটা ব্যাপার, পরিবারের সে যখন ভালো হয়ে আসলো তখন তার সাথে কি ধরনের আচরণ করবে সেটা একটা ব্যাপার। সেই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিবারে যারা আছেন তাদেরও আমরা কাউন্সিলিং করে থাকি, যাতে সন্তানের সাথে কি ধরনের ট্রিটটা করতে হবে। ভালো হয়ে আসলো তারপর তাকে ট্রিট করতে হবে, আবার সে মাদক নেয়নি কিন্তু তারপর তার সাথে কি ধরনের ট্রিট করতে হবে সেটা কিন্তু একটা বিবেচনার বিষয়। জি ডেফিনেটলি, থ্যাংক ইউ। অনেক মানে এই জায়গাগুলো আমি প্রশ্নটা আনতেই যাচ্ছিলাম, আপনি সুন্দর করে আলোচনায় নিয়ে আসলেন। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, এরপরে আমরা একটু প্রতিকার নিয়ে কথা বলবো। দর্শক, সময় হলো আরেকটা বিরতির, সঙ্গেই থাকুন, কথা হবে আরো।
আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। নতুন নতুন মাদকের আবির্ভাব ও প্রতিকার এই বিষয়ে কথা হচ্ছে মোহাম্মদ মনজুরুল ইসলামের সাথে। তো এই পর্যায়ে আমরা যদি একটু আসি যে আপনারা তো নিয়ন্ত্রণে অনেক রকম কাজ করছেন, ডিটেক্ট করা থেকে শুরু করে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে সেই জায়গাটাও আমাদের আলোচনায় আসলো। এবার আমরা যদি একটু নজর দিই এইদিকে যে মাদকটা আসলে আমরা কিভাবে প্রতিকার করতে পারি, প্রতিরোধ প্রতিকার যেটাকে বলে, সেটা আমরা কিভাবে করতে পারি যাতে ওটা আমাদের জীবনে নাই আসতে পারে। জি, আপনি বলছিলেন যে আমরা হচ্ছে কন্ট্রোল মেকানিজম নিয়ে, আমাদের আসলে 3টা কন্ট্রোল মেকানিজম রয়েছে। একটা হচ্ছে আপনার ডিমান্ড রিডাকশন, একটা হার্ম রিডাকশন, একটা সাপ্লাই রিডাকশন। আমরা যে ডিটেকশন করি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি, এটা হচ্ছে সাপ্লাই রিডাকশন একটা পার্ট, যেটা আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আমরা হার্ম রিডাকশন নিয়ে একটু আলোচনা করেছি, আসলে ট্রিটমেন্ট আমরা কিভাবে দিব এবং সেই ক্ষেত্রে অভিভাবকদের কি ধরনের ভূমিকা থাকবে সেটা আমাদের মোটামুটি একটা আলোকপাত হয়েছে। এখন যে বিষয়টা আলোচনা করতে সেটা হচ্ছে ডিমান্ড রিডাকশন। যদি ডিমান্ড না থাকে তাহলে তো সাপ্লাই বন্ধ হয়ে যাবে, আবার যদি সাপ্লাই থাকে তাহলে কোনো না কোনো ভাবে ডিমান্ড তৈরি হবে। কাজে সাপ্লাই এবং ডিমান্ডটাকে যদি আমি একসাথে কাজ করতে পারি তাহলে কিন্তু আসলে মাদক নিয়ন্ত্রণ করাটা সম্ভব। এবং একই সাথে হার্ম রিডাকশনটাও থাকবে, কারণ সাপ্লাই এবং ডিমান্ডটা যখন আমি ডিমান্ডটাকে কমাবো তখন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এবং সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার পরে যারা ড্রাগ এডিক্টেড আছেন তাদেরকে যদি আমি ভালো করতে না পারি তাহলে তাদের মাধ্যমে আবার ডিমান্ডটা তৈরি হবে, এবং তারা নিজেরাও পাওয়ার চেষ্টা করবে, অথবা তাদের দেখা দেখি ওই এলাকার লোকজন আবার মাদক সেবন করার জন্য তারা ধাবিত হবে, তখন আবার ডিমান্ডটা তৈরি করতে হবে, ডিমান্ডটা তৈরি হয়ে যাবে। কাজেই ডিমান্ড এবং সাপ্লাই যুগবদ্ধভাবে কাজ করতে হবে, এবং একই সাথে যখন ডিমান্ড এবং সাপ্লাই যখন যুগবদ্ধভাবে কাজ করবে তখন মাদকটা কমে যাবে, এবং যারা মাদকাসক্ত হয়ে গেছে তখন তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে ভালো মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখন ডিমান্ডটাকে আমি কিভাবে কমাবো, কারণ আমাকে তো ডিমান্ডটাকে শূন্য কোঠায় পর্যায়ক্রমে নিয়ে আসতে হবে। পৃথিবীর কোনো দেশেই কিন্তু একেবারে শূন্য কোঠায় নিয়ে আসতে পারেনি, কিন্তু আমাদের টার্গেটটা সেভাবে থাকবে, তারপরে আমরা যতটুকু পর্যন্ত আমরা ডিমান্ডটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। তো দেখা গেল যে স্টুডেন্টরা অনেক সময় যাদের বয়স খুব কম তারা বিভিন্ন ধরনের ডিপ্রেশনে পড়ে। যেমন দেখেন, বাসায় একটু বকা খেয়েছে, তিনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন তখন তার কোনো খারাপ বন্ধু বান্ধব থাকলে তারা বলে দোস্ত এদিকে কোনো সমস্যা না, আমরা এমন একটা জায়গায় যাই, এমন একটা জিনিস গ্রহণ করবে, এটা গ্রহণ করার পরে পিনিক আসবে, এটা ভুলে যাবি। তো এই যে বাচ্চাটা যদি তখন ওদিকে ধাবিত হয় তাহলে তো তিনি মাদকাসক্তের দিকে এক পা বাড়িয়ে দিলেন। কাজে এইখানে যদি ওই শিশুটার বা ওই ছেলে মেয়েটার যদি আত্মজৈবনিক ক্যাপাসিটি থাকে যে না আমি একটা ডিপ্রেসড হয়েছি, তাতে কি হয়েছে, আমি বাসাটা বকুনি খেয়েছি, অথবা পরীক্ষা আমি একটু খারাপ করেছি, অথবা আমি এমন ধরনের একটা মিসডিড করেছি যেটা আসলে সোসাইটিতে বা পারিবারিক ভাবে সেটাকে সমর্থনযোগ্য না, তখন সেই জন্য ডিপ্রেসড না হয় সেই জন্য তাকে আমাদের কাউন্সিলিং করতে হবে যে হ্যাঁ তুমি তোমার জীবনে এই ধরনের সমস্যা আসতেই পারে, তো আসলে তুমি ভেঙে পড়া যাবে না, কোনো খারাপ বন্ধু বান্ধব প্রভাবে পড়া যাবে না, এবং ওইটাকে তখন নিজের মধ্যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি আর সামনে ভুল করবো না, আমি তাহলে বকা খাবো না। তো যখন তার এই ধরনের একটা আত্মজৈবিক ক্যাপাসিটি হবে তখন বন্ধু বান্ধব যে অফারটা দিবে যে মাদক গ্রহণ করো, তখন সে সেটাকে না বলতে পারবে। এই যে না বলার দক্ষতা সেটা তৈরি করতে হবে যারা স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানেই কাজ করে যে আমরা স্কুলে অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম করি, সেখানে আমরা নাটিকা দেখাই, সেখানে আমরা শর্ট ফিল্ম দেখাই, সেখানে আমরা মাদক বিরোধী বক্তব্য দেই, কোন মাদকের জন্য শরীরে কোন ধরনের ক্ষতি হতে পারে সেটাকে আমরা তাদের কাছে উপস্থাপন করি। আমরা সেখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তাদেরকে আমরা বিনামূল্যে দেই সরকারের তরফ থেকে। যেমন তাকে একটা স্কেল দিলাম, স্কেলের ভিতরে মাদকের কুফুলগুলো রয়েছে, আমি একটা জ্যামিতি বক্স দিলাম, জ্যামিতি বক্সের মাদকের কুফুলগুলো রয়েছে, আমি একটা খাতা দিলাম, খাতার ভিতরে কোন মাদকের কি ধরনের ক্ষতি হয় সেটা উল্লেখ করা আছে। এখন সে খাতাটা যতদিন ব্যবহার করবে, স্কেলটা যতদিন ব্যবহার করবে, তখন কিন্তু সে ব্যবহার করার সময় এটা তার চোখে পড়বে, এবং তার মনের মধ্যে আস্তে আস্তে বুঝতে হবে যে মাদক নিলে এই ধরনের ক্ষতি হয়, কাজে আমি যদি কখনো কোনো ধরনের ডিপ্রেশনে পড়ি বা কোনো খারাপ বন্ধু বান্ধব প্রভাবে পড়ি তাহলে যেন আমি মাদকের দিকে ধাবিত না হয়। এইটাকে তাকে বারে বারে স্মরণ করেই দিতে হবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। অনেক অভিভাবকের এইরকম একটা ধারণা আছে যে এগুলো নিয়ে বাচ্চাদের সামনে কথা বললে তো ওরা আরো বেশি কিউরিয়াস হবে। বিষয়টা দুই দিক থেকেই বলা যায়। কেমন বলা যায়, যেমন দেখেন এখন আমাদের টেকনোলজি সবার হাতে, অনেকের হাতে মোবাইল রয়েছে, শিশু কিশোরদের রয়েছে যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে, এবং সেখানে তিনি যখন কানেক্ট হবেন, অনলাইনে যখন কানেক্ট হবে তখন কিন্তু তার মাদকের ইচ্ছা করলে তিনি সেখানে সার্চ দিলে সব মাদকের বিষয়টা চলে আসবে। এখন কি আপনি এটা থামাতে পারবেন? সেটা তো থামাতে পারছেন না, কারণ তার টেকনোলজি সে ব্যবহার করার অধিকার রয়েছে। কাজে সে তো খারাপ জিনিসটা সে নিয়ে নিতে পারে তার নিজের মধ্যে। কাজে আমি যদি তাকে মাদকের কুফুলগুলো ভালোভাবে না জানাই তাহলে তো তিনি অন্য কোনো ভাবে জেনে গেলে তখন তো বিপদ, তখন তো তিনি মাদক গ্রহণ করা স্টার্ট করে দেবে। কাজে সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যারা মাধ্যমিক স্তরে পড়াশোনা করে অথবা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে অথবা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে তাদের কিন্তু আমার মাদকের বিষয়গুলো আমরা জানাই। কারণ
আপনি তো কোনো না কোনো ভাবে জানার সুযোগ তৈরি হয়ে গেছে। আগের দিন ছিল যে জানার সুযোগ ছিল না, এখন টেকনোলজি আপনাকে সবকিছু এনে দিচ্ছেন। আপনি টেকনোলজিতে আপনি ব্যবহার করে বলবেন যে আসলে বাংলাদেশে কোন কোন মাদক পাওয়া যায়, সবকিছু আপনাকে জানাই দিচ্ছে। আপনি কোন জায়গা থেকে আমি মাদকটা নিতে পারবো সেটা বলে দিচ্ছে। আবার দেখা গেলো যে এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকেই কিন্তু মাদকের বিজনেসটা করছেন। যেমন ফেসবুক গ্রুপে আছে, সেই গ্রুপের ভিতরে তারা ভিন্ন ধরনের গ্রুপ করে, উইড গ্রুপ আছে মানে গাজার গ্রুপ, আবার হেরোইনের গ্রুপ আছে। সেইখানে আপনি কেউ কানেক্ট হতে পারে, কানেক্ট হয়ে সেখান থেকে কেনা বেচার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কাজে সেখান থেকেও তো কিন্তু সে মাদকের দিকে ধাবিত হয়ে যেতে পারে। এখন আপনি তো এটাকে থামাতে পারবেন না, আপনি টেকনোলজি তো থামাতে পারবেন না। কাজে টেকনোলজির সে ব্যবহারটাকে আমরা চাই যে তারা ব্যবহার করুক, কিন্তু অপব্যবহারটা যেন না করে। সেই জন্য তাদেরকে কি করতে হবে, আমাদের তাদেরকে মোটিভেট করতে হবে। এবং এই মোটিভেটটা করতে হবে এই কারণে যাতে ভবিষ্যতে মানুষের জীবনে বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা আসতেই পারে, সে যে কোনো কারণে ডিপ্রেস হতেই পারে, কিন্তু সে যেন মাদকটা গ্রহণ না করে। কাজে সেই জায়গাটাকে আমাদের কাজ করতে হবে। এবং শুধু কি স্কুল কলেজে করলেই হবে? স্কুল কলেজের বাইরেও তো অনেক লোক রয়েছেন যারা আসলে মাদক সম্পর্কে জানে না, তাকে তোমার জানাতে হবে। আমি যদি গার্ডিয়ানকে না জানাই যে কোন কোনগুলো মাদক এবং এই মাদকগুলো তার সন্তান গ্রহণ করছে কিনা, গ্রহণ করে থাকলে তার কি ধরনের সিমটমস দেখা দিবে, এবং সেটা যদি সে না বুঝে তাহলে তো তিনি কখনোই তার সন্তান যে ড্রাগ এডিক্টেড হয়েছে সেটা ডিটেক্ট করতে পারবে না। এবং আর্লি ইন্টারভেনশন যদি না হয় তাহলে কিন্তু তাকে কখনোই মানে পরিপূর্ণভাবে সুস্থ হিসাবে গড়ে তোলাটা অত্যন্ত কঠিন ব্যাপার। কাজে আমাকে যদি আর্লি ডিটেকশন হয় তাহলে কিন্তু তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করে তখন তার রিল্যাপসটা কম হবে, তাকে কিন্তু মেইন স্ট্রিমে বা পরিবারে ফিরিয়ে আনা যাবে। কিন্তু দীর্ঘদিন 10 বছর 15 বছর 20 বছর মাদক গ্রহণ করেছে, তারপর তাকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা অত্যন্ত টাফ ব্যাপার। এটা যে সম্ভব না সেটা আমি বলছি না, কিন্তু এটা দেখা গেলো যে ট্রিটমেন্ট নিচ্ছে, আবার রিল্যাপস হচ্ছে, আবার ট্রিটমেন্ট নিচ্ছে, আবার রিল্যাপস হচ্ছে, এই পর্যায়ে কমে হয়তো একটা পর্যায়ে তিনি ভালো হন। আবার এমন একটা বিষয় মাদকাসক্ততা এমন একটা বিষয় যে এটা যদি ভালো হয়ে আসার পরেও সে যদি ফলো আপে না থাকে, সে যদি পারিবারিক একটা অনুশাসনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় আবার তার রিল্যাপস করতে পারে। সেটা হয়তো 5 বছর 10 বছর সুস্থ থাকার পরও তার রিল্যাপস হতে পারে, 20 বছর সুস্থ থাকার পর রিল্যাপস হতে পারে। কাজে সেজন্য কিন্তু একটা ডায়াবেটিস রোগের মতো এটা কিন্তু তাকে সবসময় একটা ফলো আপ বা কন্ট্রোলের ভিতরে থাকতে হবে, যাতে সে কখনোই তার রিল্যাপসটা বা সেজন্য কখনোই রিল্যাপস না হয়। এই জায়গাটা থেকে এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদের কি কোনো ব্যবস্থা আছে যেখান থেকে এই যে আবার মেইনটেনেন্স সহ চিকিৎসা করার, তো বললেন যে কেন্দ্রে নিয়ে যাওয়া যেতে পারে, চিকিৎসা হবে, কিন্তু তারপরে যে লাইফ ম্যানেজমেন্ট, সেটার জন্য কি কোনো সাহায্য দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, প্রথম হচ্ছে যে যারা ড্রাগ এডিক্টেড পিপল তাদের সহায়তা করার জন্য সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশে 4টা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এখানে সে খুব প্রায় বিনামূল্যে বলা যায়, সামান্য কিছু টাকা সে ভর্তি হয়ে তারপরে সে ট্রিটমেন্টটা পাচ্ছেন। বেসরকারি পর্যায়ে কিন্তু যে সমস্ত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লাইসেন্স দিয়ে থাকে। ইতিমধ্যে প্রায় 385টা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লাইসেন্স দিয়েছে, সেটাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মনিটরিং করে, এবং এই মনিটরিং মাধ্যমে কিন্তু এই যারা মাদকাসক্ত সেখানে তারা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে ওইখান থেকে ভালো হওয়ার পরে তাকে ফলো আপে রাখার ক্ষেত্রে কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো কাজ করে কিনা? হ্যাঁ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে। আমরা পারিবারিক কাউন্সিলিং করি, পরিবার থেকে বুঝাই তার সন্তান যখন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে ফিরে আসবে তখন তার সাথে বিহেভটা কি ধরনের করবে, এবং বিহেভটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যেমন তার পরিবারের যদি কোনো ডিসিশন হয়, ডিসিশন মেকিং প্রসেসে তাকে রাখতে হবে। তাকে যদি না রাখা হয়, অন্য ছেলে মেয়েদের রাখা হয়েছে আর তাকে রাখা হয়নি, তখন তার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করতে পারে যে আমি একসময় মাদকাসক্ত ছিলাম, এই জন্য আমাকে পরিবার গুরুত্ব দিচ্ছে না, অথবা আমি বিজনেস করবো আমাকে টাকা দিচ্ছে না, যে আমি একটা বিজনেস করার সুযোগ তৈরি করে দিচ্ছে না, তখন কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে, তিনি কিন্তু আবার মাদকের দিকে ধাবিত হতে পারে। এই জন্য পারিবারিক পর্যায়ে কাউন্সিলিং এর বিষয়টা আমরা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করে থাকি। একই সাথে যিনি ড্রাগ এডিক্টেড তার ফলো আপের যে ব্যবস্থা সেটা কিন্তু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটাই করে থাকে, এবং সেটাকে মনিটরিং আমরা করে থাকি, যে সেজন্য নিয়মিত ফলো আপে থাকে। ফলো আপে থাকলে যে বিষয়টা হবে যে পরবর্তীতে সে মাদক গ্রহণের যদি কখনো রিল্যাপসের মতো সুযোগ, মানে রিল্যাপস হওয়ার সুযোগটা সে পাবে না। সে সবসময় প্রতিনিয়ত ওই সেন্টারের সাথে একটা কানেক্টিভিটি থাকবে, এবং তারা মাঝে মাঝে নিজেরা বসবে, নিজেকে আত্মমূল্যায়ন করবে, তারা ঠিক আছে কিনা, ঠিক না থাকলে কি করা যায়, সেই জায়গাটাও কিন্তু তারা ওইখানে নিজেরাই অ্যাড্রেস করবে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ইনফরমেশন আজকে আসলে আপনার কাছ থেকে পাওয়া গেল, এবং আশা করি দর্শকরা যথেষ্ট উপকৃত হয়েছে। আপনাকে ধন্যবাদ চমৎকার এই আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা এতক্ষণ আমার কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য বেশ উপকারী হয়েছে। তো আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে পাবো এই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।